আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে অম্ল, ক্ষারক এবং লবণের যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো পাঠিয়েছিলাম সেগুলো সমাধান করব। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া এবং অম্ল, ক্ষারক এবং লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এগুলো থেকে তোমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতেই হবে, না হলে তোমাদের A+ উঠানোটা অনেক কষ্ট হবে। আমি আশা করি তোমরা বারবার আমার এই ক্লাসগুলো দেখলে এবং সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে এবং সাথে সাথে যদি সেগুলো নোট করো, আশা করি তোমাদের সবাই উপকৃত হবে এবং তোমরা সেখান থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে। তো লক্ষ্য করো, আমি প্রশ্নগুলো আলোচনা শুরু করছি। প্রথমে আমাদের 1 নম্বর কোশ্চেন, তোমরা এরই মধ্যে সৃজনশীল প্রশ্নগুলো হাতের কাছে এনে রাখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং নোট করতে সুবিধা হয়। তার জন্য তোমরা ডাউনলোড করে একটা একটা করে সৃজনশীল প্রশ্ন সমাধান দেখে তারপরে নোট করা শুরু করবে। তো আমাদের প্রথম প্রশ্ন, উদ্দীপক হচ্ছে A+HCl = KCl + 1। আমরা এই বিক্রিয়াটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এখানে লক্ষ্য করো, তুমি কিভাবে বুঝবে যে এটা কি হতে পারে। দেখো এখানে হাইড্রোজেনের, দেখো এখানে S আসছে, দেখো পানি দুটো অংশ নিয়ে গঠিত, S ও S। এটা হচ্ছে প্লাস অংশ, এটা হলো মাইনাস অংশ। আর এখানে দুটো অংশ নিয়ে গঠিত KCl-। দেখো যেহেতু দেখো S আর Cl, দেখো S আর Cl এই দুটো নিয়ে HCl আছে, তার মানে আমার বাকি থাকে কি, প্লাস আর মাইনাস বাকি থাকে কি, এই পটাশিয়াম আয়ন আর হাইড্রোক্সিড আয়ন। তার মানে পটাশিয়াম এবং হাইড্রোক্সিড মিলে পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে আমাদের এই যৌগটা হবে KOS প্লাস HCl তো আছেই, তাহলে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড +1। এইভাবে আমরা দেখে দেখে কিভাবে এ যৌগ বা বি যৌগ যদি পরীক্ষা বিক্রিয়া আকারে আসে তাহলে আমরা এভাবে বের করতে পারবো। তাহলে দেখো এখানে এবার সমতা মিলানো আছে কিনা দেখি, পটাশিয়াম ক্লোরাইড আছে, হাইড্রোজেন দুইটি আছে, অক্সিজেন একটি আছে। তার মানে এখানে প্রথমে তোমাকে এই বিক্রিয়া সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমাদের প্রথম কোশ্চেন, সবল অ্যাসিড কি? তো সবল অ্যাসিডের সংজ্ঞা দিবে। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে সবল অ্যাসিডের সংজ্ঞা বলেছিলাম। প্রথমে লিখবে জ্ঞানমূলক প্রশ্ন, সবল অ্যাসিডের সংজ্ঞা। আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয়ে, আমি আবার বলছি, আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় সে সকল অ্যাসিডকে বলা হয় সবল অ্যাসিড। তোমরা লিখে নিতে পারো। এবার তোমরা একটা ব্যাখ্যা দিতে পারো, এটার জন্য 1 নাম্বার পাবে। তারপরে যদি ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, মানে 2 নম্বরের জন্য প্রশ্ন আসে যে যেমন সালফিউরিক অ্যাসিড একটি সবল অ্যাসিড বা সবল অ্যাসিড বলতে কি বুঝো, তখন আগে সবল অ্যাসিডের সংজ্ঞা দিবে, এটার জন্য 1 নাম্বার। যদি 2 নম্বরের কোশ্চেন আসে ব্যাখ্যামূলক প্রশ্ন, সবল অ্যাসিড বলতে কি বুঝো, তখন প্রথমে সবল অ্যাসিডের সংজ্ঞা দিবে, তারপর ব্যাখ্যা। যে সালফিউরিক অ্যাসিড একটি সবল অ্যাসিড, এটা ভেঙে দেখালো, S+ আয়ন আর সালফার আয়ন। এবার এর আগে বর্ণনা লিখবা যে সালফিউরিক অ্যাসিড একটি সবল অ্যাসিড কারণ সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়। তারপরে এই জিনিসটি লিখে দিব, এই সালফিউরিক অ্যাসিড, এই হলো হাইড্রোজেন আয়ন, এটা হলো সালফেট আয়ন। দেখো এখানে হাইড্রোজেন 2 দেওয়ার কারণে এখানে 2 দিলাম, আর সালফেট আয়ন এটা যোজনী 2, তো এখানে মাইনাস। তাহলে যদি 2 নম্বর প্রশ্নের জন্য আসে, প্রথমে সবল অ্যাসিডের সংজ্ঞা দিবে, তারপরে ব্যাখ্যা দিবে। আর যদি 1 নম্বর প্রশ্নের জন্য আসে তাহলে সবল অ্যাসিডের সংজ্ঞা দিবে। ওকে, এবার খ নম্বর প্রশ্ন, সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রথমে তোমাকে ক্ষারকের সংজ্ঞা দিতে হবে, তাহলে এগুলো মুছে আমার তো এটা লাগবে। তাহলে আমি বিক্রিয়াটা কি লিখে নিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে A যৌগ, এটাকে লিখে দিই, এটা হচ্ছে A যৌগ প্লাস HCl = পটাশিয়াম ক্লোরাইড +1। এখনো আমরা সৃজনশীল প্রশ্ন তো দিই নাই। সাধারণত সৃজনশীল প্রশ্ন ক এবং খ উদ্দীপক সংশ্লিষ্ট অনেক সময় নাও আসে। বেশিরভাগ সময় সৃজনশীল কোশ্চেনের ক এবং খ উদ্দীপক সংশ্লিষ্ট সাধারণত থাকে না, ক এবং ঘ থাকে। তাহলে সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। প্রথমে তোমাকে ক্ষারকের সংজ্ঞা দিতে হবে। আমরা জানি ধাতব অক্সাইড যে সকল যৌগে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, অর্থাৎ ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারক। আর ক্ষার হচ্ছে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিড আয়ন দেয় তাদেরকে বলা হয় ক্ষার। প্রথমে ক্ষারকের সংজ্ঞা দিবে, তারপর ক্ষারকের সংজ্ঞা দিবে। প্রথমে ক্ষারকের সংজ্ঞা দিবে, তারপর ক্ষারের সংজ্ঞা দিবে, তারপর 2টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবে। যেমন
সোডিয়াম হাইড্রোক্সাইড একটি অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এভাবে দেখাতে পারবেন। যেমন উদাহরণ হিসেবে প্রথমে ক্ষারকের সংজ্ঞা, তারপর ক্ষারের সংজ্ঞা, তারপর উদাহরণ হিসেবে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। তার কারণ হচ্ছে এদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, অর্থাৎ এগুলো হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, কারণ এগুলো হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, এবার সোডিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন জলীয় দ্রবণ, কিন্তু এখানে পানির উপস্থিতি লক্ষ্য করো। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন না দেওয়ার কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না। এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকও আবার ক্ষারক, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়। তাহলে তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে? প্রথমে ক্ষারকের সংজ্ঞা দিবে, তারপরে ক্ষারের সংজ্ঞা দিবে, তারপরে এই দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবে। আমি আবার বলছি উদাহরণ কিভাবে দিবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, কারণ তার মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু আছে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র ক্ষারক, তার কারণ হচ্ছে তার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু বিদ্যমান, কিন্তু এরা জলীয় দ্রবণ বিজড়িত না হওয়ার কারণে হাইড্রোক্সিল আয়ন দেয় না। এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়। সুতরাং সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার। এবার লক্ষ্য করো গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেনে বিক্রিয়াতে এ কোন ধরনের যৌগ ব্যাখ্যা করো। তো তোমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। এখানে উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি নিম্নরূপ। তারপর বিক্রিয়াটা লিখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড HCl প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তারপর লিখবে এখানে বা বিক্রিয়ার আগে গণনা দিতে হবে। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি, বা পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। সরি, পটাশিয়াম ক্লোরাইড হবে না। আমি আবার বলি, প্রথমে বর্ণনা লিখতে হবে, কারণ সবসময় বিক্রিয়ার আগে বর্ণনা দিতে হবে। যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। তারপরে বিক্রিয়াটি নির্ণয় করবে। তারপর লিখবা উদ্দীপকে উল্লিখিত এ যৌগটি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে এই যৌগটি হচ্ছে ক্ষারক। তার এখন এ যৌগের ব্যাখ্যা দিতে হবে, ক্ষারকের ব্যাখ্যা। তো লিখবা এই যৌগ ক্ষারক বা ক্ষার লিখতে হবে, কারণ এই যৌগ পানিতে দ্রবীভূত হয়ে কি আয়ন দেয়? হাইড্রোক্সিল আয়ন দেয়। এই একটা বৈশিষ্ট্য। 2, এরা লাল লিটমাসকে কি করে? নীল করে, কিন্তু নীল লিটমাসকে কি করে না? লাল করে না। অর্থাৎ এটি একটি ক্ষারক, কারণ বা এটি একটি ক্ষার, কারণ এটি লাল লিটমাসকে নীল করে। আর একটি বৈশিষ্ট্য, এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ ও পানি। তাহলে 3টা বৈশিষ্ট্য দেবে। আর একটা বৈশিষ্ট্য দিতে পারো, এটি সাধারণত পিচ্ছিল ধরনের। তাহলে 4টা বৈশিষ্ট্য দিলে 4 নম্বর পেয়ে যাবে। তাহলে উপরে তথ্য অনুসারে বলা যায় যে তাহলে বিক্রিয়ার জন্য 1 নম্বর। প্রথমে তোমাকে বিক্রিয়াটা বর্ণনা দিতে হবে, তারপরে বিক্রিয়াটা করতে হবে, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার বা ক্ষারক তার 4টা বৈশিষ্ট্য লিখতে হবে। 4টা বৈশিষ্ট্য ইতিমধ্যে আমি বলছি, তারপর নোটটা করেছি। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে এ স্থানে চুনাপাথর এবং খাবার সোডা ব্যবহার করলে বিক্রিয়া হবে কিনা যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে এবার তোমাকে বিক্রিয়া দিতে হবে। তাহলে এ স্থলে চুনাপাথর, তো আমরা লিখব চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এ স্থলে আমি কি ব্যবহার করলাম? চুনাপাথর। এটাকে বলা হয় বাণিজ্যিক নাম হচ্ছে চুনাপাথর, আর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা লিখি ক্যালসিয়াম কার্বনেট। কার সাথে বিক্রিয়া? HCl এর সাথে বিক্রিয়া। কি কি উৎপন্ন হবে? আমরা জানি ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করলে ওই ধাতুর লবণ, তার মানে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। আর হাইড্রোজেন অক্সিজেনের কারণে পানি, আর সাথে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। সমতা মিলাইলে ক্লোরিন 2টা হওয়ার কারণে এখানে 2 দিয়ে দিই, তাহলে আমার হাইড্রোজেন 2টো হলো নিচ্ছে, অক্সিজেন 1টা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি বলছি। তারপর উদ্দীপক, এবার তুমি বর্ণনা লিখতে পারো। এর আগে বর্ণনা লিখতে হবে, প্রত্যেকটা সময় বিক্রিয়ার আগে বর্ণনা লিখতে হবে। এখানে এ যৌগস্থলে চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট মিশানো হলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড। বিক্রিয়াটি নিম্নরূপ। তারপরেরটা হচ্ছে যে এই যৌগস্থলে যদি আমরা কি ব্যবহার করা? খাবার সোডা। খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বন। এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বন। এর মধ্যে আমি ক্লাসে দেখিয়েছিলাম প্লাস HCl।
তাহলে উৎপন্ন হবে এইটার সাথে এটা যাবে, তার মানে সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এবার দেখবা এখানে এই যৌগ, এটা তো বর্ণনা শেষ। এবার দেখবা এখানে এই যৌগের স্থলে সোডিয়াম খাবার সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যদি রাখা হয় তাহলে HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, কার্বনেট থাকার কারণে কার্বন ডাই অক্সাইড আর সাথে উৎপন্ন হবে পানি। সমতা মিলিয়ে নিই, দেখো এখানে ক্লোরিন দুইটা, কার্বন ডাই অক্সাইড সমতা মিলানো আছে। তাহলে দেখো এটার জন্য এই বিক্রিয়া এবং তার আগে বর্ণনার জন্য 2 নাম্বার এবং এই বিক্রিয়া এবং তার বর্ণনার জন্য 2 নাম্বার। এরপর তুমি ফিনিশিং দিতে হবে যে সুতরাং উপরোক্ত এর স্থলে অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের স্থলে যদি চুনাপাতার ও খাবার সোডার ব্যবহার করা হয় তাহলে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে প্রথমে এই বিক্রিয়ার আগে বর্ণনা লিখবে, তারপরে এই বিক্রিয়াটা দেখাবে, আবার এই বিক্রিয়ার আগে বর্ণনা লিখবে, তারপরে বিক্রিয়াটা দেখাবে, তারপর লাস্টে আমি যে কথা বলছি কিছুক্ষণ আগে সেই ফিনিশিং করবে। তা আশা করি 1 নম্বর প্রশ্ন তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর, আমি একটু দ্রুত আলোচনা করি না হলে আমাদের শেষ হবে না। বিক্রিয়াটা তোমরা ভিডিওটা সাইলেন্ট করে তারপরে তোমরা বিক্রিয়াটা লিখে নিবে। আবারও বলছি যে কোনো বিক্রিয়া উল্লেখ করার আগে ওই বিক্রিয়া বর্ণনা দিতে হবে, বিক্রিয়ার পরে বর্ণনা দেওয়ার নিয়ম নেই। বিক্রিয়া লেখে বিক্রিয়া উল্লেখ করে তার আগে বর্ণনা দিতে হবে। পরেরটা আমরা উদ্দীপকটা উল্লেখ করি। এখানে প্রথম যৌগ দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের দ্বিতীয় যৌগ, আর তৃতীয় যৌগ দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে প্রথম যৌগ দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, দ্বিতীয় যৌগ দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তৃতীয় যৌগ দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। নির্দেশক কি আমরা জানি, নির্দেশক কি এটা আলোচনা করার দরকার নাই। মিথেন একটি অ্যাসিড নয় ব্যাখ্যা করে, এটা আমি অলরেডি ভিডিওতে আলোচনা করছিলাম। প্রথমে অ্যাসিডের সংজ্ঞা দিবা, যে আমরা জানি যে সকল যৌগে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে বলা হয় অ্যাসিড। কিন্তু এবার ব্যাখ্যা, কিন্তু মিথেন CH4 একটি অ্যাসিড নয়, তার কারণ তার মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকলেও এই মিথেন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় না, এই কারণে মিথেন একটি অ্যাসিড নয়। ঠিক আছে, সুন্দর করে নোট করে দিব। প্রথমে অ্যাসিডের সংজ্ঞা দিতে হবে, তারপরে একটা গ্যাপ দিয়ে বা একটা ইয়ে করে তারপরে আরেক বেলায় তোমাকে মিথেন কেন অ্যাসিড নয় সেটা ব্যাখ্যা দিতে হবে। 2 নম্বর, উদ্দীপকের যৌগগুলো জলীয় দ্রবণে লিটমাস কাগজের রং কিরূপ পরিবর্তন হবে। উদ্দীপকের প্রথম যৌগটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে কি আয়ন দেয়, হাইড্রোজেন আয়ন দেয়। এভাবে দেখা দিতে হবে, যেমন এভাবে হাইড্রোজেন আয়ন দেয় দেখা দিতে হবে। সুতরাং এই হাইড্রোজেন আয়নের কারণে নীল লিটমাস কি হয়, লাল হয়, কিন্তু লাল লিটমাসের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার এটা ব্যাখ্যা শেষ। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি দেয়, ক্যালসিয়াম আয়ন, এটা যোজনী 2 তো এখানে 2+ দেবে, আর হাইড্রোক্সিল আয়ন, এখানে দেখো হাইড্রোক্সিল 2টা তো এখানে 2 দেবে। এবার লিখবা এই হাইড্রোক্সিল আয়নের কারণে লাল লিটমাস কি হয়, নীল বর্ণ ধারণ করে মিশালে, আর নীল লিটমাসে কোনো রং পরিবর্তন হয় না। তারপর এটা ব্যাখ্যা শেষ। তারপরে সোডিয়াম ক্লোরাইড দেখবা, এগুলা সব উপর দেখবে জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, কিন্তু এদের মধ্যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিড না থাকার কারণে নীল লিটমাস ব্যবহার যোগ করলে কোনো রং পরিবর্তন হয় না এবং লাল লিটমাস ব্যবহার যোগ করলেও কোনো রং পরিবর্তন হয় না। সুতরাং এটি একটি নিরপেক্ষ পদার্থ। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এইভাবে প্রথমে এটার কথা লিখবা, যে আমি আবার সুন্দর করে বলি, সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, দেখানো হলো। তারপর এটা দেখাবো এই হাইড্রোজেন আয়নের কারণে নীল লিটমাসের বর্ণ পরিবর্তন হয় এবং লাল লিটমাসের বর্ণ পরিবর্তন হয়, অর্থাৎ লাল লিটমাস লালে থাকে, নীল লিটমাস লাল হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দেয়, এই হাইড্রোক্সিল আয়নের কারণে নীল লিটমাসের রঙের পরিবর্তন হয় না, কিন্তু লাল লিটমাস কি হয়, নীল হয়। আর এই সোডিয়াম ক্লোরাইড, তার মধ্যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন না থাকার কারণে এরা জলীয় দ্রবণে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দেয়, অর্থাৎ এটি নীল লিটমাসের রঙও পরিবর্তন করে না, লাল লিটমাসের রঙ পরিবর্তন করে। পরের প্রশ্ন, প্রথম এবং দ্বিতীয় যৌগের রাসায়নিক বিক্রিয়া তৃতীয় যৌগের বৈশিষ্ট্যপূর্ণ একটি যৌগ উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। প্রথম এবং দ্বিতীয় যৌগ হচ্ছে এখানে কে লিখবে, এখানে প্রথম এবং দ্বিতীয় যৌগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার তাদের বিক্রিয়াটা দেখো, তাদের বিক্রিয়াটি নিম্নরূপ। বিক্রিয়াগুলি কি হবে, ক্যালসিয়াম সালফেট আর সাথে উৎপন্ন হবে পানি। তুমি এখানে
সমতা মিলে দিতে পারো। এখানে হাইড্রোজেন হচ্ছে 2টি, অক্সিজেন হচ্ছে 2টি 4টি, তাহলে এখানে 2 দিতে পারো, সমতা মিলানো আছে। এবার তুমি কিভাবে লিখবে? প্রথমে লিখবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে লিখবে এখানে উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়ক 2টি বিক্রিয়া করলে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম সালফেট এবং পানি। বিক্রিয়াটি দেখানো, তারপরে বিক্রিয়াটি দেখাবো। প্রথমে বর্ণনা দিবে, তারপরে বিক্রিয়াটি দেখাবো। এবার দেখো এখানে ক্যালসিয়াম সালফেট যে উৎপন্ন হয়, তৃতীয় যৌগ। এবার লিখবা উদ্দীপকের তৃতীয় যৌগটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটি নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ এটি একটি লবণ, এবং এটি লাল এবং লিটমাসের মধ্যে ব্যবহার করলে এদের কোনো রং পরিবর্তন হয় না। উদ্দীপকের প্রথম এবং দ্বিতীয় বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় পানির সাথে, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট, সেটিও সোডিয়াম ক্লোরাইডের মতো একটি লবণ, অর্থাৎ সেটিও একই রকম সোডিয়াম ক্লোরাইডের মতো আচরণ করে। অর্থাৎ এর মধ্যে যদি লাল বা নীল লিটমাস ব্যবহার করি বা মিশাই, তাহলে লাল বা নীল লিটমাসের রঙের কোনো পরিবর্তন হয় না। সুতরাং উপরে আলোচনা থেকে ব্যাখ্যা করা যায় যে প্রথম এবং দ্বিতীয় যৌগের রাসায়নিক বিক্রিয়া যে তৃতীয় যৌগের যে বিক্রিয়া যে যৌগ উৎপন্ন হয় তার তৃতীয় যৌগের মতো বৈশিষ্ট্য বহন করে। তৃতীয় যৌগ বলতে এখানে কি বোঝাচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। তার মানে যে যৌগ উৎপন্ন হয় বলতে বোঝাচ্ছে ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট যে বৈশিষ্ট্য বহন করে সোডিয়াম ক্লোরাইডও একই বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ এখানে বুঝাতে চাইছি যে এইটা একটা বিক্রিয়া করলে যে যৌগ উৎপন্ন হয় তার তৃতীয় যৌগের মতো বৈশিষ্ট্য বহন করে। তৃতীয় যৌগ হচ্ছে নিরপেক্ষ পদার্থ, তার মানে এখানে এই যৌগটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ। তোমাকে এইভাবে বুদ্ধি করে সুন্দর করে আনসার করে নিতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে প্রথমে বিক্রিয়ার আগে বর্ণনা দিতে হবে, তারপরে বিক্রিয়াটা লিখতে হবে, তারপরে সোডিয়াম ক্লোরাইড যে একটি নিরপেক্ষ পদার্থ সেটি ব্যাখ্যা করতে হবে, সেটার সাথে এটা তুলনা করে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনটা শেষ। এখানে আমি যে 6টা কোশ্চেন দিয়েছি, 6টা কোশ্চেন ভালো করে তোমরা বুঝতে পারলে আর এখানে তোমার আর খুব একটা প্র্যাকটিস করা লাগবে না, যদি তুমি ঠিক মতো ভালো করে বুঝো। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনে আসি। জিসাদের বিদ্যালয় বিজ্ঞানাগারে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড রয়েছে। তাহলে তাদের বিজ্ঞানাগারে কি কি রয়েছে সেগুলো একটু উল্লেখ করি। সালফিউরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড SnO3, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। যেহেতু কার্বনিক অ্যাসিড তোমাদের সংকেত আকারে নাই, তারপর আমি একটু লিখে দিই। এই কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এটা 9-10 গেলে তোমরা বুঝতে পারবে, বা এটাকে ফেনল বলে। খেয়াল করো, সরি আমার এটা ভুল হতে পারে। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডের সংকেতটা সম্ভবত এটা হতে পারে, তারপর আমি পরে তোমাদেরকে ক্লাসে ক্লিয়ার করে দিব। সম্ভবত এইটা হতে পারে, কার্বনিক অ্যাসিড এইটা হতে পারে সম্ভবত। ঠিক আছে, পরে আমি আমার এই মুহূর্তে সন্দেহ লাগছে, পরে আমি এটা বুঝে দেবো। আপাতত যেহেতু তোমাদের বইতে সংকেত আকারে নাই, আমি জাস্ট যোগ আকারে দেখাচ্ছি। তাহলে লক্ষ্য করো, এখানে প্রথমে যৌগ 4টি হচ্ছে এই যৌগ অ্যাসিডিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড। তাহলে প্রথমে ক নাম্বার লিটমাস পেপার। লিটমাস কি? লিটমাস হচ্ছে এমন একটি নির্দেশক যা অ্যাসিড এবং ক্ষার এবং নিরপেক্ষ পদার্থ তা সহজে ব্যবহার করে পরীক্ষা করা যায়। তারপরে অ্যাসিডিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। প্রথমে তোমাকে দুর্বল অ্যাসিডের সংজ্ঞা দিতে হবে। আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় না, তাদেরকে বলা হয় দুর্বল অ্যাসিড। আমি আবার বলছি, প্রথমে তোমাকে দুর্বল অ্যাসিডের সংজ্ঞা দিতে হবে। আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয় না, না হয়ে হাইড্রোজেন আয়ন সম্পূর্ণরূপে সৃষ্টি হয় না, তাকে বলা হয় দুর্বল অ্যাসিড। আমি আবার বলছি, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয় না এবং সম্পূর্ণরূপে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে না, তাদেরকে বলা হয় দুর্বল অ্যাসিড। তারপরে ব্যাখ্যা, CH3COOS অ্যাসিডিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, কারণ জলীয় দ্রবণ আয়নিত হয়ে একটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাসিডেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে। এটার নাম হচ্ছে অ্যাসিডেট আয়ন, অ্যাসিডেট আয়ন। এই
যেহেতু দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে 3টে রেখে মোট কয়টা, 4টার মধ্যে মাত্র একটা হাইড্রোজেন আয়ন দিচ্ছে, তার মানে এটি যৌগীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয় নাই, এই কারণে এটা একটি দুর্বল অ্যাসিড। তাহলে প্রথমে দুর্বল অ্যাসিডের সংজ্ঞা দিবে, তারপরে এটার আগে বর্ণনা দিবে অ্যাসিডিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, তার কারণ হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয় না এবং সম্পূর্ণরূপে হাইড্রোজেন আয়ন দেয় না। এটা লিখলেও লিখতে পারে, না লিখলেও হবে, কিন্তু দুইয়ের দুই পাবে। তারপরে আমাদের গ নম্বর প্রশ্ন, জিসাতে বিজ্ঞানাগারে পদার্থগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে পদার্থগুলোর বৈশিষ্ট্য বলতে এখানে এটা একটু অবশ্য অনেক বড় প্রশ্ন হয়ে গেছে। এখানে পদার্থগুলো হচ্ছে এগুলো হচ্ছে না, বেশি বড় প্রশ্ন না। এদের বৈশিষ্ট্য এখানে উল্লেখিত যে 4টি পদার্থ আছে সবগুলো হচ্ছে এসিড। নিম্নে এসিডের বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য এসিড, 1 নাম্বার দিয়ে দেখবে আর কি। এসিড সাধারণত টক স্বাদযুক্ত। 2 এসিড নীল লিটমাসকে কি করে, এসিডে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন সৃষ্টি হওয়ার কারণে এসিড নীল লিটমাসকে কি করে, লাল করে। ইচ্ছা করলে তুমি বিক্রিয়া দেখাতে পারো, হাইড্রোজেন আয়ন যোগ নীল লিটমাস সমান লাল লিটমাস, এটা আমি তোমাদেরকে ক্লাস দেখিয়েছিলাম। এরপর 2 নাম্বার গেল, 3 নাম্বার দিতে পারো এসিড যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যেটা তোমাদেরকে আমি ক্লাস দেখিয়েছিলাম, মানে এর আগের যে ক্লাসগুলো করেছিলাম। তারপর একটা দিতে পারে এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হতে পারে লবণ ও পানি, একটা বিক্রিয়া দিয়েও দেখা দিতে পারো। আর একটা দেখাতে পারো এসিড যে কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ সাথে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন হয়। এভাবে 5-6টা বৈশিষ্ট্য দিলে তুমি ফুল নাম্বার পাবে। সুতরাং এভাবে উপযুক্ত এসিডের বৈশিষ্ট্য উল্লেখ করে আর লেখার দরকার নেই, বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লিখলেই হবে। এরপরে ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের পদার্থগুলো আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তোমার মতামত। তাহলে এখানে ভূমিকাগুলো লিখবা, এগুলো তোমাদের বইতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যেমন যেমন আমি কয়েকটা বৈশিষ্ট্য বই থেকে বলছি, তোমরা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখতে পারো। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফারিক এ ধরনের অ্যাসিডগুলো একদম মানে কম্বাইন্ড ভাবে লিখতে পারো। এ ধরনের অ্যাসিডগুলো টয়লেট পরিষ্কারের কাজে টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়, এটা লিখতে পারো। তারপরে 2 উল্লেখ করে দিতে পারো যে এখানে উদ্দীপকে উল্লিখিত যে নাইট্রিক অ্যাসিড আছে, সেই নাইট্রিক অ্যাসিড সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা তা ব্যবহার করে, নাইট্রিক অ্যাসিড, এই যে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। তারপরে তোমরা সালফিউরিক অ্যাসিডের ব্যবহার দিতে পারো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের বইতে দেওয়া আছে আইপিএস, গাড়ি, মাইক বাজানো, সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে এছাড়াও সালফিউরিক অ্যাসিডে আরো ব্যবহার দিতে পারো, সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এছাড়াও ডিটারজেন্ট থেকে শুরু করে রং, ওষুধ শিল্প, কীটনাশক, পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রেয়ন প্রভৃতিতে সালফিউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তারপরে এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার দিতে পারো। আমরা জানি খাদ্য দ্রব্য হজমের জন্য, আমরা যখন খাদ্য খাই তখন আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য সালফিউরিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে ইস্পাত তৈরির কারখানায়, ওষুধ ও চামড়া শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার রয়েছে। এরপরে নাইট্রিক অ্যাসিড আরেকটা ব্যবহার করতে পারো, সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু প্রস্তুতি, রকেটে এবং সোনা আহরণে, খনি থেকে সোনা আহরণে নাইট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে আমাদের এটা ব্যবহার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার আমরা জানাবো। এবার কার্বলিক অ্যাসিড, আমরা জানি বাসা বাড়িতে সাপের উপদ্রব যদি থাকে, সাপের উপদ্রব কমানোর জন্য আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এভাবে তোমরা সুন্দর করে পয়েন্ট আকারে ব্যাখ্যা করতে পারো, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বই হেল্প নিয়ে। এবার আমাদের 3 নম্বর শেষ, এখন আমরা 4 নম্বর প্রশ্নে আসি। আমাদের 4 নম্বর প্রশ্ন উদ্দীপক হচ্ছে 1 নম্বর পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিড, এখানে হচ্ছে X প্লাস পানি। আর 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি ইকুয়াল টু Y। 3 নম্বর হচ্ছে Y প্লাস ক্লোরিন ইকুয়াল টু Z। আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন যাতে অ্যান্সার করতে সুবিধা হয় তার জন্য আমি বিক্রিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। এই প্রথম বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াগুলো আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে
এখানে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড, এখানে হবে এই পটাশিয়াম নাইট্রেট ANO3 প্লাস পানি। আমি বলে দিচ্ছি এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি। 2 নম্বর বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, আমরা জানি এখানে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তারপরে 3 নাম্বার, এটাও সমতা করা আছে, এটাও সমতা করা আছে। 3 নাম্বার ওয়াই যৌগটা কি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লিখতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমরা জানি উৎপন্ন হয় ব্লিচিং পাউডার CaOClCl, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তাহলে এবার দেখো আমার এক্স যৌগটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ওয়াই যৌগটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ওয়াই যৌগটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর জেড যৌগটি হচ্ছে আমাদের এই জেড যৌগটি হচ্ছে এটা হচ্ছে আমাদের জেড যৌগ। এই যৌগটির নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা হচ্ছে রাসায়নিক নাম, আর বাণিজ্যিক নাম হচ্ছে ব্লিচিং পাউডার। তাহলে দেখো এই বিক্রিয়াটা এভাবে আমি দেখালাম, ভালো করে লক্ষ্য করো। আবার বলছি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় পটাশিয়াম নাইট্রেট এবং পানি। ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা চুলের পানি। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুলের পানির সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে উৎপন্ন হয় ব্লিচিং পাউডার, উৎপন্ন যৌগটির নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। আমাদের সোডিয়াম নাইট্রেটের সংকেত লেখো, সোডিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে এটা NaNO3 সোডিয়াম নাইট্রেট। তাহলে আমাদের 1 নম্বর সোডিয়াম সাইট্রেট, সাইট্রিক অ্যাসিডের C6H5O7 এটা হলো সাইট্রেট আর এটা সোডিয়াম। আমরা তোমাদেরকে বিক্রিয়া করার সময় দেখাইছিলাম সাইট্রিক অ্যাসিডের সাথে যখন ক্ষারে বিক্রিয়া করে বা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে তখন হয় সোডিয়াম সাইট্রেট, এটা হলো সোডিয়াম, এটা হলো সাইট্রেট, এটা যোজনী হচ্ছে 3, এই কারণে এখানে 3 বসছে, এটা হলো সোডিয়াম সাইট্রেটের সংকেত। অ্যামোনিয়া খাদ্যধর্মী কেন ব্যাখ্যা করো? তো আগে খাদ্যধর্মী বা অ্যামোনিয়া খাদ্যধর্মী আগে ক্ষারের সংজ্ঞা দিবা। আমরা জানি যে সকল যৌগ পানির সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিল আয়ন দেয় তাকে বলা হয় ক্ষার। যেমন অ্যামোনিয়া একটি খাদ্যধর্মী অক্সাইড বা অ্যামোনিয়া একটি খাদ্যধর্মী, তার কারণ অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড গঠন করে, যা জলীয় লবণে হাইড্রক্সিল আয়ন দেয়। ইচ্ছা করলে বিক্রিয়াটা দেখা দিতে পারো, এভাবে বিক্রিয়াটা দেখা দিতে পারো। কেন অ্যামোনিয়া খাদ্যধর্মী? কারণ অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পরে বেগে গিয়ে উৎপন্ন হয় সামনাসামনি লিখবে আর কি, যে জায়গা নাকি বলে অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন। এই কারণে হাইড্রোক্সিল আয়ন দেওয়ার কারণে এটি একটি খাদ্যধর্মী, সংজ্ঞা না দিলেও চলবে, ব্যাখ্যা করলেই হবে, যেহেতু এখানে বিক্রিয়া আছে, বিক্রিয়ার জন্য একটা যে অ্যামোনিয়া একটি খাদ্যধর্মী, তার কারণ হচ্ছে অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, পরবর্তীতে তা কি আয়ন দেয়? হাইড্রোক্সিল আয়ন দেয়। সুতরাং এই কারণে একটি খাদ্যধর্মী। তারপরে তুমি এটা একটু দেখা দিতে পারো, ঠিক আছে। এটা থেকে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে সামনে অ্যারো চিহ্ন দিলাম, তারপরে এইভাবে দেখাবো, আমি জায়গা না থাকার কারণে সেদিকে দেখাবো। এরপরে গ নাম্বার উদ্দীপক X চিহ্নিত যৌগটি একটি লবণ ব্যাখ্যা করো। আগে তোমাকে বিক্রিয়াটা করতে হবে, এখানে এটা দরকার নাই, কারণ গড়ের জন্য এটা দরকার নেই। এবার লিখবে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার আগে বর্ণনা লিখতে হবে। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করে, সুতরাং উদ্দীপকের এই যৌগটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এবার পটাশিয়াম নাইট্রেট আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন হয় পানির সাথে যে নিরপেক্ষ পদার্থ তাকে বলা হয় লবণ। লবণের সংজ্ঞা দিতে আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পানির সাথে যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় লবণ। এটি একটি লবণ, তার কারণ এর মধ্যে নীল লিটমাস পেপার অথবা লাল লিটমাস পেপার যদি যোগ করা হয়, নীল লিটমাস পেপার এবং লাল লিটমাস পেপারের রঙ পরিবর্তন হয় না, অর্থাৎ এটি একটি নিরপেক্ষ পদার্থ বা লবণ। এভাবে সুন্দর করে ব্যাখ্যা দিতে পারো। বিক্রিয়ার আগে বর্ণনার জন্য 1 নাম্বার, বিক্রিয়ার জন্য 1 নাম্বার, আর এটা যে লবণ তার ব্যাখ্যার জন্য 1 নাম্বার, এভাবে 3 নাম্বার পাবো। তারপরে ঘ নাম্বার 2 নং এবং 3 নং সমীকরণ দুটি বর্ণনা করো। এই 2 নং এবং 3 নং, তার মানে এই দুটি সমীকরণ আগে লিখবা, তার আগে বর্ণনা লিখতে হবে। এখানে ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং উৎপন্ন ওয়াই যৌগটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার লিখবা
এই ওয়াই যৌগটি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পরে ক্লোরিন গ্যাসে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করলে উৎপন্ন হয় ব্লিচিং পাউডার। এই যৌগটি হচ্ছে জেড যৌগ বা এই যৌগটি হচ্ছে জেড যৌগ। এইভাবে তুমি অ্যান্সার করতে পারো। এটার আগে বর্ণনার জন্য 1 নাম্বার, বিক্রিয়ার জন্য 1 নাম্বার, 2 নাম্বার। এটার আগে বর্ণনার জন্য 1 নাম্বার, বিক্রিয়ার জন্য 1 নাম্বার, 2 নাম্বার, মোট 4 নাম্বার। বিক্রিয়াটা তোমরা সুন্দর করে তার আগে বর্ণনা দিবে, তারপর বিক্রিয়া, তার আগে বর্ণনা দিবে বিক্রিয়া। শেষ আমাদের 4 নাম্বার। এবার আমরা আলোচনা করব 5 নাম্বার কোশ্চেন। লক্ষ্য করো 5 নম্বর কোশ্চেনে আমাদের একদল শিক্ষার্থী বিদ্যালয়ে পরীক্ষাগারে চুনা পাথরের সাথে ভিনেগার, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ভিনেগারের সংকেত হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। এরা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি উৎপন্ন হলো দেখো। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তার মানে এটার সাথে এটা যাবে, তার মানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অ্যাসিডেট। এটা তোমাদের বলতে দেওয়া আছে CH3COOH। এখানে 2 হবে ক্যালসিয়াম যোজনী, এটা হবে ক্যালসিয়াম অ্যাসিডেট আর সাথে উৎপন্ন হবে পানি। সমতা মিলালে এখানে 2, তার মানে এখানে 2 দিতে হবে। ঠিক আছে, এখানে 2 দিলে আমাদের মিলে যাবে। এই ক্যালসিয়াম অ্যাসিটেট ক্যালসিয়াম অ্যাসিটেট কার্বন থাকার কারণে কার্বন ডাই অক্সাইড আর সাথে উৎপন্ন হবে পানি। এইভাবে দিতে হবে। কার্বনেট কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেনের এখানে 2টা সমতা মিলানো আছে। তাহলে এখানে একদল শিক্ষার্থী বিদ্যালয় পরীক্ষাগারে চুনা পাথরের সাথে ভিনেগার মিশ্রিত করলো। তাহলে চুনা পাথরের সাথে এই চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ভিনেগারের মূল উপাদান হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অ্যাসিটেট, তারপরে কার্বন ডাই অক্সাইড এবং পানি। তারপরে কি করলো বিজ্ঞান শিক্ষক সেখান থেকে গ্যাস সংগ্রহ করার জন্য, এই যে গ্যাস বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, এই যে গ্যাস দেখলাম এইটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেখানেই সে কি করলো, বিজ্ঞান শিক্ষক একটা পরীক্ষা করলো। কিভাবে পরীক্ষা? চুনের পানির সাথে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড পরীক্ষা করলে চুনের পানি কি হয়, ঘোলা হয়ে যায়, উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট এবং পানি। এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া। তারপর গ্যাসটি কি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পরীক্ষা করে দেখালো। তাহলে গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিভাবে শনাক্ত করতে হয়? চুনের পানির সাথে বিক্রিয়া করলে চুনের পানি কি হয়ে যায়, ঘোলা হয়ে যায়। এই ঘোলা থেকে সহজে কার্বন ডাই অক্সাইডকে শনাক্ত করা যায়। তাহলে আমরা ক নম্বর প্রশ্ন কি, লবণ কি? লবণ সংজ্ঞা আমরা জানি, এসিড এবং ক্ষার বিক্রিয়া করে পানির সাথে যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় লবণ। তারপরে মিল্ক অফ লাইম কাকে বলে আমরা জানি, চুনের পানি ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি যোগ করলে উৎপন্ন হয় চুনের পানি। এটা লিখতে পারো, চুনের সাথে পানি যোগ করলে উৎপন্ন হয় চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পানির পরিমাণ যদি অত্যাধিক পরিমাণ থাকে তখন এই পানিকে, মানে চুনের পানি সহ পানিকে বলা হয় মিল্ক অফ লাইম, অথবা তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে বিজ্ঞানাগারে সংগঠিত বিক্রিয়া দুটির মাধ্যমে কিভাবে গ্যাস শনাক্ত করা যায় ব্যাখ্যা করে এই বিক্রিয়া দুটি লিখতে হবে। তার মানে এই বিক্রিয়ার আগে বর্ণনা লিখতে পারে উদ্দীপকে উল্লিখিত ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথরের সাথে ভিনেগার অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করলে এবার বর্ণনা লিখতে হবে। বিক্রিয়া করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অ্যাসিডেট, উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে চুনের পানির সাথে যোগ করলে চুনের পানি কি হয়, ঘোলা হয়ে যায়। এই ঘোলা চুনের পানি থেকে অতি সহজে কাকে শনাক্ত করা যায়, কার্বন ডাই অক্সাইডকে। নিম্নে বিক্রিয়াগুলো দেখানো হলো। 1 নম্বর বিক্রিয়াটা দেখাবা, 2 নম্বর বিক্রিয়াটা দেখাবা, শেষ 3 নম্বর পেয়ে যাবে। বিক্রিয়ার আগে বর্ণনাগুলো লিখে তারপর বিক্রিয়া দিতে হবে। তারপরে আমাদের গ নম্বর প্রশ্ন, শিক্ষক কিভাবে বিক্রিয়া দুটির মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা তাহলে আমাদের আরেকটা উদ্দীপক রয়ে গেল। আরেকটা উদ্দীপক হচ্ছে সেকেন্ড, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একজন পেট চেপে বসে আছে এবং তাকে জিজ্ঞেস করলে সে বললো সে বিরিয়ানি খেয়েছে গত রাত্রে এবং তার ঘুম হয়নি। তার মানে আমরা জানি বিরিয়ানি জাতীয় বিভিন্ন বদহজম জাতীয় খাদ্য খেলে আমাদের বদহজম হয় এবং এখানে অ্যাসিডিটি হয়। আর অ্যাসিডিটির জন্য মূল উপাদান হচ্ছে HCl। এইভাবে লিখলাম যে যেহেতু শিক্ষার্থী পেট চেপে বসে আছে, তার পেটে ব্যথা শুরু হলো, তার কারণ হচ্ছে গতকাল রাত্রে সে বিরিয়ানি খেয়েছে এবং রাত্রে ঘুম না হওয়ার কারণে তার যথেষ্ট পরিমাণ অ্যাসিডিটি হলো। এই অ্যাসিডিটির জন্য মূল যে উপাদানটি দায়ী সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বেশি পরিমাণ উৎপন্ন হয় তখন অ্যাসিডিটি হয়। আর এই অ্যাসিডিটি দূর করার জন্য আমরা যে সমস্যা সমাধান করলো বিজ্ঞান শিক্ষক, তার নিম্নে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো। আমরা জানি অ্যাসিডিটি দূর করার জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দায়ী, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া হয়। আর অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে 2 ধরনের উপাদান থাকে, একটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপর বিক্রিয়া দিয়ে দেখাবো। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে মানে HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড
আর সাথে উৎপন্ন হয় পানি। এখানে দুই দিয়ে দিতে পারো। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হওয়ার কারণে তার অ্যাসিডিটি দূর হয়। হ্যাঁ, অন্যদিকে অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে আরেকটি উপাদান আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসিল এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সাথে উৎপন্ন হয় পানি। এখানে তুমি এখানে হবে এখানে হবে 3, যেহেতু ক্লোরিন 3 আছে আর অ্যালুমিনিয়াম 3 6, এখানে 3 আর 3 6, এখানে 3 দিলে আর এখানে 2 আর এখানে 2, তাহলে 2 আর 2 4, এখানে 2 দিলে সমাধান মিলে দিলাম। তাহলে অ্যান্সারটা কিভাবে অ্যান্সার করবেন আমি আবার প্রথম থেকে বলি যে এখানে ওই যে কথাগুলো বলছি অ্যাসিডিটির মূল উপাদান হচ্ছে এখানে HCl আর আগের বর্ণনাগুলো লিখবা। এই HCl এর কারণে যখন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খায় তখন আমরা জানি অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া দেখার আগে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে মানে HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি। অন্যদিকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। ফলে যে HCl এর কারণে বদহজম হলো সেই HCl এর অ্যাসিডিটি নষ্ট হয়ে যায়। এই অ্যাসিডিটি নষ্ট হওয়ার কারণে তার বদহজম দূর হয়। এভাবে সমস্যা সমাধান করা যায়। তারপরে বিক্রিয়া দিকে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমরা লাস্ট 6 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করব এখন। এখানে উদ্দীপক হচ্ছে 1 ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন। এখানে দহন করলে আমরা জানি উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে সমাধানের জন্য 2 দিয়ে দিলাম, এখানে 2 নম্বর হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এটাকে তাপ দিলে আমরা জানি উত্তাপে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এই উদ্দীপকের বিক্রিয়াকে আমি লিখে দিলাম। ক নাম্বার প্রশ্ন খাবার সোডা কি? আমরা জানি খাবার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এভাবে লিখব, আমরা জানি খাবার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ক নাম্বার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষারধর্মী কেন বলে? আগে ক্ষারের সংজ্ঞা দিলাম। আমরা জানি যে সকল ক্ষারক জড়িত মানে বেগে গিয়ে হাইড্রোক্সিড আয়ন দেয় তাদেরকে বলা হয় ক্ষারক বা ক্ষার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারধর্মী কারণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবার দেখাই দিলাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি আয়ন দেয়? ম্যাগনেসিয়াম আয়ন আর হাইড্রোক্সিড আয়ন দেয়। এইভাবে দেখাই দিলাম। দেখো এখানে এটা যদি 2 হওয়ার কারণে 2+ লিখলাম আর হাইড্রোক্সিড 2 থাকার কারণে 2 লিখলাম। এই হাইড্রোক্সিডের কারণে লাল লিটমাস কি হয়? নীল হয়। এই কারণে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারধর্মী। প্রথমে ক্ষারক বা ক্ষারের সংজ্ঞা দেব। ক্ষারের সংজ্ঞা দিলে ভালো হয়। ক্ষারের সংজ্ঞা দিবে, তারপরে এইভাবে তার আগে বর্ণনা দিবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারধর্মী কারণ এটি জলীয় দ্রবণে হাইড্রোক্সিড আয়ন দেয়। এই হাইড্রোক্সিড আয়ন দেওয়ার কারণে লাল লিটমাস কি হয়? নীল হয়। তারপরে এটা দেখা দেবে, না দেখালেও চলবে, দেখালে ভালো হয়। তারপরে গ নাম্বার এক্স ও ওয়াই যৌগ দুটি একই ধর্ম কিনা ব্যাখ্যা করো। এখানে এক্স যৌগটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আগে বিক্রিয়াটা লিখলাম যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে দহনের কারণে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। আবার ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। সুতরাং এখানে এক্স যৌগটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ওয়াই যৌগটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তারপর বিক্রিয়া দুটি লিখবে। এবার এক্স যৌগ এবং ওয়াই যৌগ একই ধর্মী কিনা দেখো। এখানে দেখো এটির মধ্যে হাইড্রোজেনও না, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারক। তার মানে এটি একটি ক্ষারক কারণ এর মধ্যে কি আছে? অক্সিজেন। আবার দেখো ক্যালসিয়াম অক্সাইড, এর মধ্যে ধাতব অক্সাইড আছে, তার মানে এটি হচ্ছে ক্ষারক। তার মানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড উভয়ই একই ধর্মী, কারণ উভয়ই কি ধর্ম? ক্ষারক ধর্ম দেখায়। ঠিক আছে, এটাও ক্ষারক দেখায়, এটাও ক্ষারক দেখায়। আবার এটাও দেখতে পারো এরা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরাও পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে সকল ধাতব অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধর্ম দেখায় তারা ক্ষারক, বা হাইড্রোক্সিড আয়ন দেয় তারা হচ্ছে ক্ষারক। এটা তোমাদের বইতে অ্যামোনিয়া এবং সম্ভবত ক্যালসিয়াম অক্সাইড দিয়ে বা ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে ভাবে দেখানো আছে। সুতরাং উদ্দীপক উল্লিখিত এই যৌগ এবং ওয়াই যৌগটি দুটি কি ধর্মী? ক্ষারক ধর্মী। তারপরে উদ্দীপকের বিক্রিয়া দুটি তুলনামূলক আলোচনা করো। এটা অবশ্যই রাসায়নিক বিক্রিয়ার প্রশ্ন। এখানে বিক্রিয়াটা লিখবা, এখানে বিক্রিয়াটা লিখবা যে উদ্দীপকের গ নম্বর থেকে দেখা যায় যে ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আমরা জানি 2 বা ততোধিক বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগ উৎপন্ন করলে সেইটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সুতরাং 1 নং বিক্রিয়াটি এক ধরনের বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। অন্যদিকে দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমরা জানি কোন একটি যৌগ বেগে 2 বা ততোধিক যৌগ উৎপন্ন করলে তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। সুতরাং 1 নং বিক্রিয়াটির ধর্ম হচ্ছে এটি কোন ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। আবার এটি সংশ্লেষণ, এটাও বর্ণনা দিতে পারো। তাহলে 1 নং বিক্রিয়া 2 ধরনের হতে পারে, সংযোজন বিক্রিয়া আবার সংশ্লেষণ বিক্রিয়া।
কিন্তু 2 নং বিক্রিয়াটি হচ্ছে তার সংযোজনের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ বিযোজন বিক্রিয়া। সুতরাং উদ্দীপকের বিক্রিয়া দুটি তুলনামূলক। এভাবে তুলনা মানে কি, এটা কোন ধরনের বিক্রিয়া হতে পারে আর এটা কোন ধরনের বিক্রিয়া হতে পারে। তাহলে এটা সংযোজন বিক্রিয়া কেন সেটা ব্যাখ্যা দিবা, তার আগে সংজ্ঞা দিবা। আর এটা বিযোজন বিক্রিয়া কেন তার সংজ্ঞা দিবা, তার ব্যাখ্যা দিবা। এইটাই হচ্ছে বিক্রিয়া দুটি তুলনামূলক। ঠিক আছে, এইভাবে তোমরা আশা করি ভিডিওটা দেখলে আস্তে আস্তে ডাউনলোড করার পর তোমরা এক একটা প্রশ্ন আগে দেখবে, কিভাবে আমি অ্যান্সারগুলো দিলাম। অবশ্যই তোমরা গাইডের সহযোগিতা নিতে পারো, তবে গাইড থেকে হুবহু তোমরা লেখলে কিন্তু ফুল নাম্বার এখান থেকে পাবে না। তোমরা অবশ্যই বই সহযোগিতা নিবে, বই সহযোগিতা নিবে। আর আমি কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দিলাম সেটা ভালো করে শুনে বই সহযোগিতা নিয়ে তারপর সুন্দর করে নোট করবে। এভাবে যদি নোট করো তুমি অম্ল ক্ষারক লবণ থেকে ফুল নাম্বার পাবে 10-এ 10। আবার যদি ভুল হয় কিন্তু আবার ভুলো, যেগুলোতে আসলে সাধারণত এমন বিজ্ঞান এমন কিছু চ্যাপ্টার আছে পারলে ফুল নাম্বার, না পারলে কিন্তু আবার নাম্বার কমে যায়। এই কারণে এই সকল চ্যাপ্টারগুলো তোমাকে বারবার প্রিপারেশন নিতে হবে, কারণ এগুলো থেকে অ্যান্সার না করলে তোমার বিজ্ঞানের ক্লাস আসবেই না। আর এইসব চ্যাপ্টারগুলো যদি এখন থেকে তুমি ভালো করে প্রিপারেশন নাও, একটা প্লাস পয়েন্ট আছে। 9 এবং 10 উঠলে তোমাকে এই ধরনের বিক্রিয়াগুলো তোমাকে বারবার পড়তে হবে। তাহলে তুমি যদি আগে থেকে একটু অ্যাডভান্সলি পড়ো তাহলে তোমার সায়েন্স পড়তে আরেকটু সুবিধা হবে। এই কারণে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে রাসায়নিক বিক্রিয়া, অম্ল ক্ষারক লবণের মতো অধ্যায়গুলো যদিও একটু কঠিন মুখ, আমি অনেক সহজ করে তোমাদের আলোচনা করেছি। আমার যতটুকু চেষ্টা ছিল, বাকিটা তোমাদের ইচ্ছা। আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হবে না। একটু চেষ্টা করলে আর বারবার ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকৃত হবে এবং তোমরা ভালোভাবে বুঝতে পারবে। একবার দুইবার দেখলে অবশ্য বোঝা সম্ভব না, কারণ এগুলো আসলে একটু কঠিন। ঠিক আছে, যেহেতু আমি সায়েন্সের একজন টিচার, আমার জন্য তো এগুলো সহজ হবেই। তো তোমরা বারবার যদি একটু রিভিশন দাও, বারবার যদি একটু খেয়াল করো এবং বিক্রিয়াগুলো বারবার যদি দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের এটা কঠিন বলতে কিছু নেই। আর যেহেতু আমি যে সৃজনশীলগুলো তোমাদেরকে আমি নোট দিয়েছি, এই সৃজনশীলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি সৃজনশীলগুলো প্রশ্নগুলো সাজিয়েছি। সবাই ভালো থেকো, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাই।